আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে। বিগত সরকারের সংস্কারের ধারা নতুন সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সহ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রতি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশ আস্থার কথা জানিয়েছে। সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার, এমন বার্তা দিয়ে দেশগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট করছেন শফি মাহমুদ সাগর। সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা 11:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএস এম্বাসির ভেরিফাইড ফেসবুকে দেশটির রাষ্ট্রদূত জানান, দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। দুপুর 1টায় সৌজন্য সাক্ষাতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের পূর্ণ সম্ভাবনার বাস্তবায়ন করতে উন্মুখ ইউরোপ। আশা প্রকাশ করেন, নতুন সরকারও বিচার, প্রশাসন সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কার অব্যাহত রাখবে। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. We are looking to exploit the full potential of EU-Bangladesh relations. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, সব দেশেরই বিপুল সমর্থন আছে নবনির্বাচিত সরকারের প্রতি। আমি সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এদিকে সকালে সার্কের সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকার যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে। এই কার্ড মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাবে এবং কার্ডধারী কৃষকরা বীজ, সার সহ উৎপাদন সংশ্লিষ্ট সমস্ত সুযোগ সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের তার কার্যালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। এছাড়া এই দিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি দ্রুত চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডের আদলে যত দ্রুত সম্ভব সরকার কৃষক কার্ড বিতরণ করবে, যাতে সুলভ মূল্যে উৎপাদন সংশ্লিষ্ট সবই পাবেন কৃষকরা। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিক না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। সমস্ত কৃষকদের কিন্তু আমরা পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে, অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না, পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে 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 শুরু করব। যত দ্রুত সম্ভব এটা করা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় করে বেছে বের করছেন যে কিভাবে দ্রুত করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও তুলে ধরেন তিনি। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে
যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন 3 বাহিনীর প্রধানদের সঙ্গে। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের 5 অগাস্টের পর অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এসব মামলা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পুলিশকে সকল পর্যায়ে চেইন অফ কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে এবং পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন দপ্তর সম্পর্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের পর সোমবারই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যে সরকারের প্রথম অগ্রাধিকার তা সবাইকে অবগত করেন মন্ত্রী। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। ফ্যাসিস্ট সরকারের 16 বছরে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। বর্তমান সরকারের সময়ে কোনো মব ভায়োলেন্স থাকবে না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময়ে লটারির মাধ্যমে জেলার এসপি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন হবে। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। পুলিশের জনবল সংকট কাটাতে শূন্য পদের বিপরীতে 2701 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বর্তমান সরকার, এমনটি বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। নিয়মের কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে
বাংলাদেশকে তার ইপ্সিত লক্ষ্যে নিয়ে যেতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, অপরাধীরা কেউ পার পাবে না, তবে নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আর কোনো প্রসিকিউটর যদি অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, এখন ট্রাইব্যুনালের বিচার কাজে আরও গতি আসবে। আইন অনুযায়ী চলবে বিচার কাজ, কোনো ব্যক্তিবিদ্বেষ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এর আগেই সর্বশেষ সংবাদ সম্মেলন করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, এই পর্যন্ত যত বিচার কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। প্রসিকিউটর MH তামিম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানান তিনি। এই জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকে গতিশীল করতে সবার সহযোগিতা চান নয়া চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেয়া সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে জেরা করা হয়। জেরা শেষ না হওয়ায় আগামী রোববার পর্যন্ত তা মুলতবি করা হয়। জেরায় সাক্ষীকে প্রশ্ন করা হয়, জিয়াউল আহসান সেনাবাহিনীর পদোন্নতি বোর্ডের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন কিনা এবং সেসব বোর্ডে ইকবাল করিম ভূঁইয়া ছিলেন কিনা। তখন তিনি বলেন, এসব বোর্ডে তিনি ছিলেন। জবানবন্দিতে জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার বলার বিষয়ে ইকবাল করিম বলেন, এটি তার নিজস্ব মন্তব্য। উনি গতদিন বলেছিলেন যে জিয়াউল আহসানের যে প্রমোশন, সেই প্রমোশনের কোনো যোগ্যতা ছিল না। কিন্তু আজকে উনি স্বীকার করেছেন যে প্রমোশনের যে সেনাবাহিনীর যে প্রমোশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী জিয়াউল আহসানের প্রমোশন সম্পন্ন হয়েছে। এসিআরে প্রমোশন বোর্ডে যখন যায় ট্রেস মার্ক দেখে, সেখানে কোথাও তার সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য নাই। বাজারজাতে কোনো অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কাছে জিম্মি না হয় সেদিকে দৃষ্টি রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। রমজান মাস জুড়ে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মুক্তাদির। আগের বছরের তুলনায় কিছু কিছু পণ্যের দাম এবার কম বলেও দাবি করেন তিনি। মন্ত্রী জানান, বাজারগুলোতে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে। কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2025। সাহিত্য অবদানের স্বীকৃতি হিসেবে বছর 8 বিভাগে এই পুরস্কার পাচ্ছেন 9 জন গুণী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিম আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মোস্তফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মইদুল হাসান। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন। আগের পুরস্কারপ্রাপ্ত এবং ফেলোদের মধ্য থেকে ৩০ জনকে নির্বাহী পরিষদ ঠিক করে, যাদেরকে আমরা বলবো প্রস্তাবক। ওই ৩০ জনের কাছে আমরা প্রস্তাব চাই, তারা প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে প্রস্তাব পাঠান। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণত প্রধানমন্ত্রী এই পদক বিতরণ করে থাকেন। যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে কোথাও স্থান দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ইসলামিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেয়া হবে না। বলেন, তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে। মাসব্যাপী এই বইমেলায় অংশ নিয়েছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন হাদিস ভিত্তিক প্রকাশনা, শিশু কিশোর উপযোগী বই সহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলি। ঢাকা 13 আসনে নির্বাচনী ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং সারা দেশে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, ঢাকা 13 আসনে মাওলানা মামুনুল হককে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। ভোট গণনার সময় রিকশা প্রতীকের বৈধ ভোট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্দেশ্যে মাওলানা জালাল উদ্দিন বলেন, আলেমদের বিরুদ্ধে শিক্ষা প্রতিমন্ত্রীর মামলা দেবার হুমকি বিপজ্জনক বার্তা। আলেম ওলামাদের কোনো প্রকার হয়রানি করা হলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা 13 সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা, সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা, সরকারকে অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি। দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য খাতে বিরাজমান চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকির আহমেদ। রাজধানীর মতিঝিলে DCCI কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নবগঠিত সরকারের নিকট প্রত্যাশা তুলে ধরেন সংগঠনটির সভাপতি। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 4টি অগ্রাধিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নতি সহ সরকারি খাতে দুর্নীতি নির্মূল এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসার উন্নয়নে দীর্ঘমেয়াদী জ্বালানি ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন DCCI সভাপতি তাসকির আহমেদ। পরিস্থিতি কার্যকর উন্নয়ন নিশ্চিত করা, দ্বিতীয়ত সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নন তাদেরকে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট প্রদান করে পুনরায় ব্যবসা কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। ঋণের সুদ হারকে যুক্তিসঙ্গত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা। ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়নের প্রতিবেদন 7 দিনের মধ্যে জমা দিতে আহ্বান জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি জানিয়েছেন। এছাড়া ফেডারেশনগুলোর বাৎসরিক স্পোর্টস ক্যালেন্ডার এবং প্রপোজাল জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে সংগঠকদের সঙ্গে আলোচনায় বসলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের বোর্ডরুমে ফেডারেশনগুলোর সমস্যা তুলে ধরেন কর্তা ব্যক্তিরা। এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রথমে উপজেলা ও জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন, এরপরই হবে ফেডারেশনগুলোর নির্বাচন। ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য এবং আমাদের যে স্পোর্টস গুডসগুলোর বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করেছি যে এগুলোকে ট্যাক্স ফ্রি করে দেওয়া কিভাবে যায়। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোকে গুরুত্ব দেয়া এবং পৃষ্ঠপোষকতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয় এদিন। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, তারপরে আপনার ক্রীড়া শিক্ষক আছেন। প্রত্যেকটা ফেডারেশনের তাদের বাৎসরিক ক্যালেন্ডার, তাদের তৃণমূলের খেলার কী অবস্থা, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের বিভিন্ন কমিটি, এই সম্বন্ধে একটা রিপোর্ট পেশ করতে বলছে। সভায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ক্রীড়া বান্ধব দেশ গঠনের অঙ্গীকার করা হয়। রুট লেভেলে জেলা ভিত্তিক, উপজেলা, বিভাগ, এই জায়গাটায় যেন উনি আগে এই জায়গাগুলো সঠিকভাবে পরিচালনা করেন, গঠনতন্ত্রগুলো সঠিক করেন, তারপরে যদি নির্বাচন করেন ফেডারেশনগুলোকে, তাহলে সঠিক নির্বাচন হবে। ঈদের পর দেশব্যাপী নতুন করে স্পোর্টস শুরু হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৯ মার্চ। রাজধানীর মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল নির্বাচনের তাফসিলের বিস্তারিত তুলে ধরেন। পরিচালক পদের ১০,০০০ ও সভাপতি পদের জন্য ৫০,০০০ টাকা মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে। দাতা ও স্থায়ী সদস্যগণ মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। ১ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে হবে। ওই দিন সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩রা মার্চ প্রার্থী বাছাই, আপত্তি শুনানি ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ওই দিনে। ৪ঠা মার্চ চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে। ৯ মার্চ ঢাকা ক্লাবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।